শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গত ৫ আগস্ট সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এবং এখন প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি চলবে সংস্কার এবং বিচারের কাজ। বৈঠক শেষে প্রেস সচিব আরও জানান, ১ বছরে ৩২৫টি সিদ্ধান্তের মধ্যে ২৪৭টির বাস্তবায়ন হয়েছে, যা নতুন রেকর্ড। দীর্ঘদিন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সহ সমমনাদের নিয়ে নির্বাচনী জোট করতে পারে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ এ কথা জানান। গত ১ বছরে জনগণের সব প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভোট আয়োজনের সরকার নিরপেক্ষ থাকবে। সিলেটে যাতায়াতে রেলপথ বড় ভরসা হলেও বাড়তে থাকা যাত্রীর চাপ সামাল দিতে পারছে না আন্তনগর ট্রেন। দীর্ঘদিন ধরে সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম রুটে ট্রেনগুলো চলছে অর্ধেকের মতো বগি নিয়ে। এতে টিকিট সংকটে ভুগছেন যাত্রীরা, আর প্রতি ট্রিপে প্রায় ২ লাখ টাকা লোকসান করছে রেলের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন সরকারের প্রধান কাজ হচ্ছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। একই সময়ে চলবে সংস্কার এবং বিচারের কাজ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সচিবালয়ের নতুন ভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি আরও বলেন, গত ৫ আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই সংসদ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। আজ থেকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোয় ভূমিকা রাখায় বৈঠকে বাণিজ্য উপদেষ্টাকে অভিনন্দন জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ১ বছরে উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট ৩১৫টি সিদ্ধান্ত হয়, যার মধ্যে ২৪৭টির বাস্তবায়ন হয়েছে, যা অতীতের যে কোনো সরকারের চেয়ে বেশি, জানান তিনি। চিফ অ্যাডভাইজার বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। আরও 2টা কাজ আমাদের প্রধান আছে, সেটা হচ্ছে যে ট্রায়াল এবং রিফর্ম। কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। আগামী ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সকালে কমিশন সচিব আক্তার আহমেদ এটি নিশ্চিত করেছেন। এতে ফেব্রুয়ারিতে রোজার আগে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম নিতে অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। সকালে নির্বাচন কমিশন পূর্ব নির্ধারিত বৈঠকে বসে, যা এখনো চলছে। প্রধান নির্বাচন কমিশনার গতকাল জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে তার অন্তত 2 মাস আগে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটের জন্য নির্বাচন কমিশনের কাছে সরকারের চিঠি পাঠানোয় সন্তোষ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অতীতে যুগপথ আন্দোলনে থাকা দলগুলো সহ সমমনাদের নিয়ে বিএনপি ভোটে যাবে বলেও জানান তিনি। বছরের শুরুতেই গুঞ্জন ওঠে সামনের নির্বাচনে সকল ইসলামী দল মিলে জোট করতে পারে। এতে ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ বাড়ায় এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবার প্রধান দাবিদার বিএনপি। সম্প্রতি সারসিনা দরবার শরীফের পীর এবং চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে অন্যতম সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন ছিল, কি আলাপ হচ্ছে তা নিয়ে। এই সমস্ত যোগাযোগের একটা কারণ হচ্ছে আমরা কি চাই, তার সাথে যাতে বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে ধারণ করতে পারি, এক করতে পারি, সেটা সুবিধা, ভালো।
সবার জন্য কল্যাণকর। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ জানান, আওয়ামী লীগ সরকারকে হটাতে একসাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন করতে পারেন তারা। তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক, তবে সব পূরণ করতে পারেনি তারা। ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। তবে জাতির আশা অনেক বেশি ছিল, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনের কার্যক্রম শুরু এই সরকারের অন্যতম ইতিবাচক কাজ বলে মন্তব্য করেন তিনি এবং আশা করেন ভোট আয়োজনে সরকার নিরপেক্ষ থাকবে। মানে প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা মণ্ডলী এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে, সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। এবারের নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা গৌণ হবে। এখানে প্রার্থী মানসিকতা এবং ভোটারদের মানসিকতায় মুখ্য হবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং ভিন্ন এক হত্যার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। আসামি পক্ষের শুনানি 13ই আগস্ট। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেয়। ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আশুলিয়ায় 29 আন্দোলনকারী হত্যার শিকার হওয়ার তথ্য প্রমাণ মিলেছে। বলেন, পুলিশ বাহিনীর সেই সদস্যরা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আসছে এবং আসবে যারা ঊর্ধ্বতন নির্দেশে মানার নামে বর্বরতা করেছে। এদিকে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনাল 2 এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। রামপুরায় হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আশা করছি আগামী ওপেনিং ডেট বা তার পরের দিন কগনিজেন্স হিয়ারিং হবে। সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো দীর্ঘদিন ধরে চলছে অর্ধেকের মতো বগি নিয়ে। এতে টিকিট সংকটে ভুগছেন যাত্রীরা। প্রতি ট্রিপে প্রায় 2 লাখ টাকা লোকসান গুনছে রেল কর্তৃপক্ষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ চলছে। সড়কপথে নানা প্রতিবন্ধকতার কারণে ভরসা রেল যোগাযোগ, কিন্তু ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দিতে পারছে না আন্তনগর ট্রেন। সিলেট থেকে ঢাকা কিংবা চট্টগ্রামগামী ট্রেনে প্রতিদিন টিকিটের জন্য হাহাকার থাকলেও সীমিত সংখ্যক বগি হওয়ায় অনেককেই ফিরে যেতে হয় খালি হাতে। রেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটের 6টি ট্রেনই চলছে গড়ে 13 থেকে 14টি বগি নিয়ে, যেখানে সক্ষমতা রয়েছে 22টি বগি টানার। আর এই বগি সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়ার অনেক নিরাপদ, তাই এই যাতায়াত ব্যবস্থাটাকে যদি একটু উন্নত করা যায় তাহলে অনেক ভালো হয়। রেল লাইনের যোগাযোগে সারা বাংলাদেশে এত আপডেট হয়েছে, কিন্তু সিলেটের কথা দেখেন, মাত্র এই একটা ট্রেনের মধ্যে অল্প কয়েকটা বগি, তারপরে এত যাত্রী থাকার কারণে দেখা যায় যে আমরা চাইলেও পাই না, টিকিট পাই না। টিকিট কালোবাজারি তো আছেই। সবসময় বলা হয় যে ট্রেনের টিকিট সংকট, কিন্তু আমরা দেখেছি যে এখানে যে ট্রেনগুলো রয়েছে এগুলোর কিন্তু অনেক সক্ষমতা আছে অনেকগুলো বগি টানার, কিন্তু সেই তুলনায় আসলে কম সংখ্যক বগি নিয়ে ট্রেন চলে যাচ্ছে ঢাকাতে বা বিভিন্ন গন্তব্যে। তো এই বিষয়টা আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, কারণ মানুষের অনেক চাহিদা রয়েছে সিলেটের ট্রেন চলাচলের জন্য। যাত্রীর তুলনায় বগি কম, আমাদের বগি যদি বাড়ানো হতো ট্রেনে তাহলে আমাদের যাত্রীরা অনেক সুবিধা পাইতো, কিন্তু এখানে কোনো একটা কাজ হচ্ছে যে বগি বাড়াইতেছে না।
সিলেট থেকে প্রতি ট্রিপে রেলওয়ের খরচ হয় প্রায় 7 লাখ টাকা, অথচ টিকিট বিক্রি করে আয় হচ্ছে 5 লাখের মতো। পর্যাপ্ত বগি সংযুক্ত থাকলে এই ক্ষতি পুষিয়ে দ্বিগুণ উপার্জন সম্ভব। সংকট নিরসনে ভারত ও ইন্দোনেশিয়া থেকে নতুন বগি আনার প্রক্রিয়া চলছে বলে জানান এই রেল কর্মকর্তা। জাতীয় চাপ তো আগের চেয়ে অনেক চাপ। যেমন আগে আপনার বগিয়া ছিল যখন আপনার 16টা 17টা বগিও চলতো আমরা, তখনও চাপ ছিল। এখন বগি কমতে কমতে আসছে 13টায়, তখন তো আর চাপ তো আর কমে নাই। যেহেতু জনসংখ্যা বাড়ছে, টিকিটের দাম বাড়ে নাই, সব কিছু দাম বাড়ে, টিকিটের দাম বাড়ে নাই, সেই তো জাতীয় চাপ আমাদের অটোমেটিক আসছে, এটা তো আমরা কমাতে পারতেছি না আমরা। যাত্রী চাহিদা বাড়লেও বগি সংকটে ক্ষতির মুখে রেল। সমাধানের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। মাছরাঙা, নিউজ ডেস্ক। জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন দলটির 5 নেতার 2 জন। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ জানান, অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ হিসেবে ঢাকার বাইরে ছিলেন তিনি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সাগর পাড়ে বসে দল এবং দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে কক্সবাজার গিয়েছিলেন। আরও জানাচ্ছেন দাউদ হাসান। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাষ্ট্রীয় উদযাপন বাদ দিয়ে কক্সবাজার যান এনসিপির শীর্ষস্থানীয় 5 নেতা। গুঞ্জন উঠে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন তারা। এরপর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। এই ঘটনায় বুধবার এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, তার স্ত্রী এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। পরে আজ বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি ও হাসনাত আব্দুল্লাহ তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে কারণ ব্যাখ্যা করেন তারা। কক্সবাজার বেড়াতে যাওয়ার কারণের ব্যাখ্যায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সেদিন রাষ্ট্রীয় ও দলীয় কোনো কর্মসূচিতে নিজের সম্পৃক্ততা না থাকায় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করতে যান তিনি। ঘুরতে যাওয়া অপরাধ নয় উল্লেখ করে চিঠিতে আরও জানান, সাগর পাড়ে বসে দলের কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে ভাবতে চেয়েছেন তিনি। শোকজ নোটিশের জবাবে হাসনাত জানান, সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা ও পরবর্তী করণীয় নিয়ে চিন্তা করার পাশাপাশি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ হিসেবেই তিনি কক্সবাজার যান। বিষয়টি আগের দিন দলের আহ্বায়ক নাহিদকে জানাতে চাইলেও তাকে পাওয়া যায়নি বলে জবাবে উল্লেখ করেন তিনি। পরবর্তীতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিনের মাধ্যমে বিষয়টি নাহিদকে জানান এবং নাহিদ এতে সম্মতি দেন বলে জানান হাসনাত। তিনি জুলাই ঘোষণাপত্রের সমালোচনাও করেন চিঠিতে। এই ঘটনায় দলের কোনো আইন লঙ্ঘন করেননি বলে জানান হাসনাত। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে বাউল গান নিয়ে দেশের সবচেয়ে বড় এবং একমাত্র রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার 5ম আসর। দেশ বিদেশের বাউল শিল্পীরা অংশ নিতে পারবেন এবারের প্রতিযোগিতায়। এর মধ্যে শুরু হয়ে গেছে এই আসরের নিবন্ধন কার্যক্রম। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। যে গান বহন করে একটি দেশ কিংবা জাতির ঐতিহ্য, গোটা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয় তার নিজস্বতাকে। বাংলাদেশের সেই লোকসঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা খোঁজার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ম্যাজিক বাউলিয়ানা। শুরু হয়ে গেছে লোকসঙ্গীত নিয়ে মাছরাঙা টেলিভিশন আয়োজিত দেশের একমাত্র এই রিয়েলিটি শোর 5ম আসরের কার্যক্রম। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক, এই স্লোগানে রাজধানীর সোনারগাঁও হোটেলে সকালে উন্মোচন করা হয় এবারের লোগো। সাউন্ড ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজের ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিকের পৃষ্ঠপোষকতায় 2013 সালে যাত্রা শুরু করা মাছরাঙা টেলিভিশনের এই রিয়েলিটি শো এ পর্যন্ত উপহার দিয়েছে 150-এরও বেশি লোকসঙ্গীত শিল্পী, যারা দেশের সম্পদ বলছেন আয়োজকরা। ম্যানেজিং ডিরেক্টর সলমন চৌধুরী, উনি এই বাউল সঙ্গীতের ব্যাপারে ওনার একটা অসীম আগ্রহ আছে। ম্যাজিক বাউলিয়ানের মাধ্যমে যারা আসলে নির্বাচিত হন তাদেরকে এই সুযোগটা আমরা করে দিই, যাতে এই বাউল সঙ্গীত যেটা আমাদের একান্ত নিজস্ব, সেটা আমরা আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তরুণ সমাজের এত আগ্রহ ম্যাজিক বাউলিয়ানার প্রতি, বাউল গানের প্রতি, সেটাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে ম্যাজিক বাউলিয়ানার আয়োজনটি নিয়মিত হতে হবে। যারা এখানে নির্বাচিত হবেন বা যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, বিজয়ী হবেন বা বিজিত হবেন না, বা যারা আপনার
একটা প্ল্যাটফর্ম পাবেন, তাদেরকে নিয়ে যেন আমরা আমাদের এই কৃষ্টি এবং কালচারকে বিশ্ব দরবারে আমরা নিয়ে যেতে পারি। ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরে মূল বিচারক প্যানেলে থাকছে চমক। বাউল সাধক শফি মণ্ডলের সঙ্গে থাকছেন সঙ্গীত তারকা পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। লোকসঙ্গীতের প্রচার ও প্রসারে ম্যাজিক বাউলিয়ানার ভূমিকা একেবারে অনস্বীকার্য। এই মঞ্চ থেকে নতুন প্রতিভাকে সুযোগ করে দিয়েছে, যারা এখন দেশ জুড়ে সমাদৃত এবং পরিচিত। নতুন কিছু শিল্পীকে মানুষের সামনে নিয়ে আসা, সেই জায়গাটা থেকে আমাদের যতটুকু আমার অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা প্রাণ চেষ্টা করব। ম্যাজিক বাউলিয়ানার এবারের আসরের অডিশন রাউন্ড হবে দেশের 7 বিভাগের 8টি অঞ্চলে। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন, চলবে 22 আগস্ট পর্যন্ত। নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে www.magicbauliana.com এই ওয়েবসাইটে, অথবা কল করতে হবে 08000888 এই নম্বরে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত 6 জনের মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এর আগে মরদেহগুলো হস্তান্তর করা হয় তাদের কাছে। মরদেহগুলো 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ছিল। এই দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেনি কেউ। এতে অজ্ঞাত হিসেবেই আজ জুরাইন কবরস্থানে দাফন করা হয় তাদের। শাহবাগ থানা জানিয়েছে সবার ডিএনএ সংরক্ষণ করা রয়েছে। দরকার হলে ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত 6টি মরদেহের 3টি যাত্রাবাড়ি, 1টি পল্টন এবং 2টি শাহবাগ থানা এলাকায়। মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যারা অনিয়ম এবং দুর্নীতি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারের মালিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে তারা বলেন, এ নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন এবং পরে আরও কয়েকটি গণমাধ্যমের রিপোর্ট তাদের নজরে এসেছে। তারা দাবি করেন বেশিরভাগ মেডিকেল সেন্টারই সঠিকভাবে কাজ করছে। অল্প কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা। তাদের দিতে হচ্ছে নির্ধারিত খরচের 4 গুণ পর্যন্ত বেশি টাকা। এমন অনিয়ম চলতে থাকলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। অনিয়ম বন্ধে স্বাস্থ্য এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপে গিয়ে 104 নম্বরে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার ফিফা তাদের সদস্য দলগুলোর সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে। সম্প্রতি নিজেদের চেয়ে উপরের র্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে খেলে লাল সবুজের মেয়েরা। এসব ম্যাচে বাংলাদেশের ফলাফল যথেষ্ট ঈর্ষণীয় ছিল। জর্ডান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচই ড্র করে ঋতুপর্ণা মারিয়ারা। পরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তান, মিয়ানমার এবং বাহরাইনের বিপক্ষে জয় পেয়েছিল, যেখানে বাহরাইন এবং মিয়ানমারও বাংলাদেশের ওপরে ধাপে ছিল। ওপরে দলের বিপক্ষে ভালো ফলাফল অর্জন করায় ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। সন্ধ্যার সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখন সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, পাশাপাশি চলবে সংস্কার এবং বিচারের কাজ। উপদেষ্টা পরিষদের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। যুগপথ আন্দোলনে থাকা দলগুলো সহ সম্ভাবনাদের নিয়ে নির্বাচনী জোট করতে পারে বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ভোটে সরকারের নিরপেক্ষতার আশা। সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম রুটে অর্ধেক বগি নিয়ে চলে ট্রেন। টিকিট সংকটের যাত্রীরা, প্রতি ট্রিপে রেলের লোকসান প্রায় 2 লাখ টাকা। এ ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।